আসসালামু আলাইকুম। একটি বাক্যই কিভাবে সবচেয়ে সত্যি কথা এবং সেই একটি বাক্যই সব থেকে মিথ্যা কথা, এবং বাক্যটি এত আকর্ষণীয় হয়, এর পিছনে চিন্তা ভাবনা করার বা দ্বিমত পোষণ করার আর কোনো সুযোগ নেই। সেটা হলো গণতান্ত্রিক সরকার। এই গণতান্ত্রিক সরকার সবচেয়ে একটি বড় মিথ্যা কথা। আবার এই গণতান্ত্রিক সরকারই সবচেয়ে একটি চরম সত্য কথা। সেটা কীভাবে? অল্প একটু ডিফারেন্ট, খুব সূক্ষ্মভাবে। জনগণ গণতান্ত্রিক ধারায় সরকার গঠন করে, এই পর্যন্তই শেষ। এটাই যেমন সত্য, ঠিক তেমনি সেই সরকারকে আর জনগণ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। সেই সরকারকে নিয়ন্ত্রণ করে আরও একটি শক্তি, যে শক্তি সরকার এবং রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। এই জায়গাটা যখন স্পষ্টভাবে ধরা পড়বে বা পড়ে, তখন এই ধোঁকাবাজিটা স্পষ্ট হয়ে ওঠে। গণতান্ত্রিক সরকার খুব শ্রুতিমধুর, জনগণ মনে করে যে আমরা ভোট দিচ্ছি, আমরা সরকার গঠন করছি, এতেই তারা তুষ্ট। কিন্তু সেই সরকার তাদের নিয়ন্ত্রণে আর কখনোই ফিরে আসে না। সেটাকে নিয়ন্ত্রণ করে ধনকুবের, অর্থশালী, বিত্তশালী, প্রভাবশালী একটি ডিপ স্টেট বা ছায়া সরকার। এরা এত শক্তিশালী যে সরকার এদের দ্বারা পুরোপুরি নিয়ন্ত্রিত হয়ে যায়। অর্থাৎ এরা যদি ইচ্ছা করে সরকারকে ক্ষমতায় রাখতে, সরকার ক্ষমতায় থাকতে পারে। এরা ইচ্ছা করলে সরকারকে ফেলে দিতে পারে, যার ফলে এরা সরকার এদেরকে যেমন ভয় পায়, তেমনি এদেরকে পোষণ করে রাষ্ট্রীয় মর্যাদায়, দলীয় মর্যাদায়, গণতান্ত্রিক মর্যাদায় বিভিন্নভাবে তুষ্ট রেখে এদেরকে সম্মানিত করে সরকার তাদেরকে প্রভুত্ব আচরণ দেখায় একটি গণতান্ত্রিক দুর্বল সরকার। দুর্বল সরকার কেন বলছি সেটা আমি পরে আসছি, কিন্তু যেটা নিয়ে আজকের ভিডিওটা করব সেটার ভিতরে আসি। একজন ধর্ষক ধর্ষণ করেই যাচ্ছে, করেই চলছে। একজন মার্ডারার, একজন ছিনতাইকারী, একজন দাগী অপরাধী, একজন সবচেয়ে দাগী অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজিরা এরাই সমাজে প্রতিষ্ঠিত, রাষ্ট্রে প্রতিষ্ঠিত, এবং এরা সরকারকে কিভাবে নিয়ন্ত্রণ করছে? সবচেয়ে সরকারকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কোর্ট, আইনি মারপ্যাচে। সেটা কিরকম? আইন আছে সংবিধানে, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু মৃত্যুদণ্ড হয় না। মৃত্যুদণ্ড হয় না, এইটা সরকারের নিয়ন্ত্রণে নেই। সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সরকার এই জায়গাটাকে, তার যে পাওয়ার ক্ষমতা, সরকারি যে ক্ষমতা, সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এইটা নিয়ন্ত্রণ করে কারা? আমরা এখানে যদি হাত দিই তাহলে স্পষ্টভাবে আমরা বুঝি। আমি ধরি একজন আইনজীবী, আমাকে প্রবীণ আইনজীবী হতে হবে, আমাকে দেশের সুনামধন্য আইনজীবী হতে হবে, আমাকে প্রখ্যাত আইনজীবী হতে হবে, আমাকে প্রবীণ সিনিয়র আইনজীবী হতে হবে, আমাকে সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ এবং অত্যন্ত প্রভাবশালী আইনজীবী হতে হবে। কিভাবে সম্ভব? আমার অগাধ অর্থের মালিক হতে হবে, অগাধ অর্থের মালিক। এই অগাধ অর্থের উৎসটা হলো জনগণ। তার তো আমার তো কোনো আয়ের আর কোনো উৎস নেই। আমার আয়ের উৎস হলো জনগণ। এই জনগণ যত বড় ধরনের ক্রাইম করবে, যত বড় ধরনের অপরাধ সংগঠিত করবে, যত মানুষ এর ভিতরে, অপরাধের ভিতরে থাকবে, আমি আইনজীবী, আমি বিচারপতি, আমি তত ফেঁপে ফুলে উঠে স্বাস্থ্যবান হইতে থাকব। আমার অনেক টাকা খরচ করে একটি চেম্বার নিতে হয়, আমার অনেক টাকা খরচ করে গাড়ি, ড্রাইভার, অনেক দামি বাসায় থাকতে হয়। আমার স্ত্রী, পুত্র, সন্তানেরা বিদেশে লেখাপড়া করে, তাদের খরচ পাঠাতে হয়।
সবার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমার সেখানে অ্যাকাউন্ট থাকতে হয়। তারা গল্প করে মালয়েশিয়ায় তাদের পাম ফ্যাক্টরি বা পামের যে চাষাবাদ হয়, সোয়াবিনের চাষাবাদ হয়, সেখানে তাদের ইনভেস্টমেন্ট করতে হয়, দেখাতে হয়। সরকারি তোষণপুষ্ট বড় বড় মিটিংয়ে তাদেরকে ইনভাইটেশন নিতে হয়, হইতে হয়, অতিথি হইতে হয়। সরকারের নজরে আমাকে থাকতে হবে, আসতে হবে, তার জন্য প্রচুর টাকা বিভিন্নভাবে ইনভেস্ট করতে হয়, দলীয়ভাবে ইনভেস্ট করতে হয়, সরকারি খাতে ইনভেস্ট করতে হয়। বড় বড় মানুষ যেখানে চলাফেরা করে সেখানে সদস্য হতে আমার বাৎসরিক অনেক টাকা চাঁদা দিতে হয়। আমার টকশোতে যেতে হবে টাকা নেওয়ার জন্য নয়, প্রয়োজনে তাদেরকে আমি টাকা দিব, দিয়ে সেখানে আমার পরিচিতি প্রয়োজন। রাষ্ট্রের আমার নামের আগে অনেক পদ পদবি বসাইতে হবে। সরকারকে এমনভাবে দৃষ্টি কারা নজরে আনতে হবে, নেক্সট নির্বাচনে আমাকে সংসদ সদস্য হইতে হবে, আমাকে কখনো আইনমন্ত্রী, কখনো মন্ত্রণালয়ের যে কোনো মন্ত্রী, কখনো ডেপুটি স্পিকার, স্পিকার হওয়ার এই অগাধ সুযোগ আমাকে দিতে হবে। সরকারের বড় বড় ক্রাইসিস যখন, তখন সরকারের পাশে গিয়ে দাঁড়িয়ে সরকারের পক্ষে লড়তে হবে, জনগণকে হটিয়ে দেওয়ার পক্ষে। কোন ধারায় কত ধারায় সরকার শক্তিশালী হয়ে উঠবে সেই পরামর্শ আমাকে দিতে হবে। সরকারি বড় বড় যেসব মামলা, বড় বড় গ্রুপ অফ কোম্পানির মালিকদের বিদ্যুৎ খাতের মামলা, দুর্নীতির মামলা, ঘুষ বাণিজ্যের মামলা, বড় বড় সাবেক মন্ত্রী এমপিদের মামলা, রাষ্ট্রীয় কাজে বিদেশি কোনো ঘটনার সাথে সংশ্লিষ্ট অর্থনৈতিক বিষয়ের মামলা, বড় বড় এসব মামলার উকিল হইতে হবে আমাকে। বড় বড় কেস ধরে হাজার হাজার কোটি টাকার এই আয়ের উৎস আমাকে তৈরি করে নিতে হবে। এই জায়গা, এই ক্ষেত্র আমাকে তৈরি করে নিতে হবে, যার ফলে বার অ্যাসোসিয়েশনে আমাকে ইনভেস্টমেন্ট দেখাইতে হবে, ইনভেস্ট করতে হবে। সরকারি যে কোনো বড় ধরনের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে প্রাইম মিনিস্টারের বড় বড় যত ধরনের কার্যকলাপ আছে সেই সব জায়গায় আমাকে অর্থদণ্ড দিতে হবে, অর্থ পাঠাইতে হবে খরচের জন্য, এবং সেখানে যেন ওই লিস্টে আমার নাম থাকে যে কারা কারা ডোনার, সরকারি কার্যক্রমে সরকারকে কারা কারা ডোনার হিসাবে প্রতিষ্ঠিত। এটা সরকারিভাবেই না, অনেক ব্যক্তি পর্যায়ে, মহাসচিব পর্যায়ে হোক বা আইন বিষয়ক বা সরকারের উপদেষ্টাদের কাছে হোক, যে কোনোভাবেই হোক, বড় বড় বস্তা বস্তা কারি কারি টাকা সেখানে পাঠিয়ে সরকারকে তুষ্ট রাখতে হবে। অর্থাৎ সরকারকে যত তুষ্ট রাখা যায়, সরকার তত নিয়ন্ত্রণ চলে আসে আমাদের উপরে, মানে এই উকিলদের, আইনজীবীদের উপরে। রাষ্ট্রের বড় একটি কর্মযজ্ঞ চলে, অর্থের বড় একটি হাজার শত কোটি টাকার, যেটা জনগণ জানেই না যে পিছনে কি হচ্ছে। জনগণ শুধু এটুকু নিয়েই খুশি, আমি ভোট দিতে পারছি, আমি ভোট দিচ্ছি। কিন্তু ভোট দিচ্ছে কাকে? যাকে ভোট দিতে হবে তাকে পাঠাচ্ছে কারা, কেন তাকে পাঠাচ্ছে? অর্থাৎ তাকে সরকার ব্যবহার করবে যেন সেই ব্যবহারের জায়গাটাতে আমি একটা ভোট দিই, তাকে ভোট দিতে হবে। আমার ইচ্ছাও না, আমার ইচ্ছা শুধু ভোট দিতে পারছি, ভোট দিব, ওইটাই। তার বাইরে আর নিয়ন্ত্রণে রাখা, জনগণকে তার পরের দিনই যদি কথা বলতে হয়, সেই কথা শোনার মতো আর কোনো কর্ণ, তাদের দেখার মতো আর কোনো চক্ষু অবশিষ্ট থাকে না। তখন সরকারের কান, সরকারের চোখ চলে যায় অন্য জায়গায়, অন্যভাবে। তারা তখন অন্য লোকদের তুষ্ট করতে, অর্থাৎ তারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে এসছে, ক্ষমতা নিয়ে এসছে, তারা ক্ষমতাশালী সরকার। এখন ক্ষমতাশালী সরকারের ক্ষমতা প্রয়োগটা করবে কোথায়? প্রথম হাত ঢুকাবে দেশের অর্থনীতিতে, একবার প্রথম মাইরটা হবে। অর্থনীতি কোথায় কোথায় কত হাজার কোটি টাকা গচ্ছিত আছে, অবশিষ্ট আছে, সেটার ভাগ বাটোয়ারা দ্রুত শেষ করে ফেলতে হবে। এবং এই ভাগ বাটোয়ারা করতে গেলে যাদের প্রয়োজন, যারা সরকারকে বিপদে ফেলতে পারে, যাদের প্রয়োজন এটা ঢাকতে, তারা হচ্ছে প্রথম ধাপেই হচ্ছে দেশের বিশিষ্ট আইনজীবীরা। সরকার, সংসদ সদস্যরা আইন
প্রণীত করে। এটা কে বলছে? এটা কলা কচু আমার সেটটা করে। ভোটার যে স্ট্যাম্প, ওটা কি? ওটা হলো ক্ষমতাশালীদের নেতিয়ে পড়া নুনু। সরকারের হাতে ওই নুনু ধরিয়ে দেয়, অর্থাৎ সিলেট স্ট্যাম্প ডান্ডা ধরিয়ে দেয়। ওটা হচ্ছে নেতিয়ে পড়া নুনু সরকারের। নুনু ধরো, নেতিয়ে পড়া নুনু ধরো, খিস মারো, অর্থাৎ সিল মারো, মেরে নুনুকে আবার শক্তিশালী করে দাও। ওই দণ্ডায়মান নুনুই হচ্ছে সরকারের ক্ষমতা। এবং এই ক্ষমতাকে কুক্ষিগত রাখতেই সরকার যেসব জায়গা একেবারে রীতিমতো নিজেই অ্যারেস্ট হয়ে যায়, থান্ডার হয়ে যায়, সেটা হলো প্রথমে আইন বিভাগ, আইনের কাছে নতজানু হয়ে পড়ে, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তারপরে দেশের প্রভাবশালী ব্যবসায়ী এবং যারা ব্যবসার সাথে বিদেশে লবিংয়ের সাথে সংশ্লিষ্ট আছে। সরকার কারা ক্ষমতায় আসছে, যে কোনো সরকারই হোক, বুঝতে পারে। অর্থাৎ বিদেশি লবিং যাদের মাধ্যমে হয়ে আসে, তাদের সাথে কাদের বেশি সম্পৃক্ততা, সখ্যতা, তারা টের পায় সেখানে। এবং প্রথম ফুলের মালাটি সরকার গঠন করেই তাদের পদতলে চুম্বন করে, তাদের পদতলে নিবেদন করে আসে। তাহলে ধর্ষণের বিচার, মৃত্যুদণ্ড কিভাবে সম্ভব? অর্থাৎ এখানে অপরাধীকে জিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, অপরাধীকে সমস্ত ধরনের রক্ষণাবেক্ষণ, সমস্ত ধরনের সুরক্ষা দেওয়ার সবচেয়ে বড় আলামত, সবচেয়ে বড় শক্তিশালী প্রতিষ্ঠান হলো বিচার বিভাগ, বিচারালয়। আপনার বাইরে যতই জনগণ মিছিল করুক, যাই করুক, হ্যান করুক, ত্যান করুক, শেষ পর্যন্ত গিয়ে জমি জমা যাই বিক্রি করুক, যেভাবেই হোক, যেখানে অর্থ সমস্ত কিছুকে চুপ করিয়ে দেয়, সেখানে মৃত্যুদণ্ড থামানোর জন্য আর কোনো কিছু প্রয়োজন হয় না। তারাই যথেষ্ট, যারা আইন নিয়ে বসে আছে, বিচার বিভাগে বসে আছে। আইনে মৃত্যুদণ্ড আছে ঠিকই, কিন্তু সেই মৃত্যুদণ্ড চূড়ান্ত রূপ দিতে যে প্রক্রিয়া, ধাপে ধাপে যে অর্থের যে খেলা, ব্যবসা চলে, সেই ব্যারিকেড পার হয়ে গিয়ে মৃত্যুদণ্ডের জায়গায় পৌঁছাতে যে সময়, যে অর্থের কারসাজি চলে, ব্যবসা চলে, সেটা দমন করবে কে? দুর্নীতি বিভাগ, দুর্নীতি কমিশন, বা দেশের যত ধরনের আইন কমিশন, আইন বিভাগগুলো আছে, সেই যে অর্থের একবার সরকার থেকে সংশ্লিষ্ট করে ডিপ স্টেট যারা, সবাই তো অর্থের ভিতরে, পয়সার ভিতরে নিমজ্জিত হয়ে আছে, বুঁদ হয়ে আছে মদের নেশার মতো। অর্থাৎ ক্ষমতা গ্রহণ করাটাই হলো এই অর্থর ভিতরে ঢুকে পড়ার প্রথম প্রবেশ পথ। আর যারা এই অর্থকে নিয়ে কারসাজি করে, কারবার করে, ব্যবসা করে, যারা টাকা পয়সা নিয়ে, তারা অপেক্ষায় থাকে কাদেরকে নিয়ে আসলে জনগণের কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়ার সুপথ গমন হবে। এই জায়গাটাই অনেক লম্বা লম্বা কথা বলে বিচার বিভাগের অনেক বিচারকরা, যে যাই বলুক না কেন, তাদের যে পৃষ্ঠপোষকতার জায়গা কোথায়? সরকারি ওই জায়গা কিন্তু বড় ধরনের অর্থ যায়, সরকারের অর্থ যায় বিভিন্ন, এই যে সরকার ক্ষমতায় আসলেই ওই যে এই জেনারেল সেই আইনের যে ইয়েগুলো আছে, ধাপগুলো আছে, কারা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, কারা পিপি হবে, কেটে অ্যাটর্নি জেনারেল হবে, কি হবে না হবে, বড় বড় মামলাগুলো সরকার এখানে বড় বড় অনুদান দেয়, শত কোটি টাকার ইনভেস্ট বাজেটে থাকবে। বাজেটে দেখবেন যে সরকারি কোন কোন জায়গায় আইনি সহায়তার নামে অর্থদণ্ড দেয় সরকার। এই টাকাগুলো সরকারিভাবে অনুদান হয়ে ওইখানে যাবে, ওইখান থেকে ধরে রিপিট হয়ে আবার সরকারের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে দলীয় কার্যক্রমের ভিতরে ওই অর্থগুলো ব্যাক হয়ে ফিরে আসে। তো এই মারপ্যাচগুলো জনগণ কত দূর পর্যন্ত বোঝে? হয়তো সংসদ সদস্য আমার মনে হয় অর্ধেক সংসদ সদস্যই জানেই না যে কেন সে সংসদ সদস্য হয়েছে, এবং আমাকে ব্যবহার করে এর পিছনে কি কি খেলা চলছে। এবং তারা এতটা উপরে, যে মাথা উঁচু করে একজন সংসদ সদস্য এবং একজন মন্ত্রীও
অনেক কিছুই অনজ্ঞ থেকে যায়, অনভিজ্ঞ থেকে যায়। ওই যে সোহেল চৌধুরী বলছিল বিডিআর ঘটনার সময়, সে জানে না, কিন্তু সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সে কিছুই জানে না, কিন্তু ফিল্ড থেকে অনেক কিছু সরাসরি সরকারের কাছে চলে যাচ্ছে। অর্থাৎ অনেক কিছু মন্ত্রী, যাদেরকে মন্ত্রী বানিয়ে রাখা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে, শুধু ওটা অলঙ্কৃত করা হয়েছে, তুমি চুপ থাকো, নীরব থাকো, সরকার তাকে ব্যবহার করাচ্ছে, সই করাচ্ছে যখন দরকার হয়। যদিও তাদের আর শৈশব করে জায়গা নাই, শুধু সুপারিশ ছাড়া, মন্ত্রী এমপিদের শুধু সুপারিশ ছাড়া। আর সই, মূলত সইগুলো করে হচ্ছে আমলারা। সরকারের বড় একটি ডিপ স্টেট হচ্ছে আমলারা। এইসব জায়গা সরকার নিজেই দায়বদ্ধ, তাদের কাছে দায়বদ্ধ মানে একেবারে ঠেকা। তার কতদিন আয়ু নির্ভর করে এই সব ডিপ স্টেট জায়গাগুলো। তো এই যে ধর্ষণ নিয়ে এত চিল্লাচিল্লি, এত যাই হোক না কেন, তো শেষ পর্যন্ত কোনো কিছুই হবে না, হওয়ার নয়। তাহলে এগুলো সরকারেরই আর একটি খেলা হচ্ছে, এই যে জনগণকে লেলিয়ে দেওয়া, খেপিয়ে দেওয়া। অর্থাৎ আমরা যদি মাগুরার আসিয়া থেকে শুরু করে রামিসা পর্যন্ত, রামিসার গতকালও দেখলাম থানা ঘেরাও হচ্ছে, এগুলো পলিটিক্যালি একটি খেলা, নাটক। এখানে জনগণকে উস্কে দিয়েছে কে? ওই এলাকার কোনো রাজনৈতিক নেতা। এর ভিতরে অর্থের খেলা আছে, জনগণকে এবার থামাইতে হবে। অর্থ আসছে, চুপিসারে অর্থ আসছে এগুলো করার জন্য, আন্দোলন করানোর জন্য। চুপিসারে অর্থ আসছে আবার ওটাকে থামানোর জন্য। এর পরের ভিডিওতে আমি আরও ব্যাপকভাবে বলতে চাচ্ছি, এই ভিডিওর সময় আমার শেষের দিকে। অতএব ঢাকায় যে শত হাজার আইনজীবীরা বসে আছে, এরা কি চুষবে যদি ধর্ষকরা ধর্ষণ না করে, খুনিরা খুন না করে, আধিপত্যবাদী চাঁদাবাজিরা চাঁদাবাজ না করে, মামলা সংশ্লিষ্ট সরকারবাদী মামলা হবে, নাটক হবে, খেলা হবে, এই সব যত মঞ্চস্থ হবে তত সরকারের পয়সা এদিক ওদিক হবে। কুমিরেরা পেট বড় করবে, তারা কিভাবে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করবে, তাদের ছেলে মেয়েদের বিদেশে পড়ালেখা করানো, তারা দুবাইতে অ্যাপার্টমেন্ট ক্রয় করবে, কানাডায় তাদের ছেলে পুত্রবধূদের সম্পদ গড়ে তুলবে, তাদের সন্তানদেরকে কিভাবে আবার আরও ব্যারিস্টারি পাশ করিয়ে নিয়ে এসে তার চেম্বারে আরেকটি চেয়ার ফেলে দেবে। বাপ বেটা মেয়ে 14 গোষ্ঠী সামগ্রিক পরিবারভাবে তারা শুধু আইনের ভিতরেই, আইন বিশেষজ্ঞ, আইনজীবী, সুখ্যাত বিখ্যাত সুপরিচিত আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত হবে। দেশে যদি এগুলো বজায় না থাকে, দুই একটা ধর্ষককে যদি মেরেই ফেলে, তাহলে তো ধর্ষক থেমে যাবে, কেস কালাম কমে যাবে। তাহলে তারা কিভাবে চলে? তারা আঙুল চুষবে নাকি কোর্টে বসে? ধর্ষণ চলতেই থাকবে। ধর্ষণের পর বিশ্রীভাবে তার শিরচ্ছেদ করা হবে দেহ থেকে, তার অঙ্গহানি করা হবে যত নিষ্ঠুরভাবে, তত মিডিয়ায় দেখবে যে কত নিষ্ঠুরতা। এবং এই নিষ্ঠুরতার শেষ কোথায়? আদালতে বিচার হয়, হাবতাস দৌড়াদৌড়ি, উকিল সাহেবদের ব্যস্ত সময়, অর্থাৎ টাকার তত রানিং শুরু হয়ে গেল, খেলা শুরু হয়ে গেল। এবার রাষ্ট্র এর ভিতরে পদক্ষেপ নেবে, ইনভেস্টমেন্ট, ভাউচার হচ্ছে, টাকা হচ্ছে রাষ্ট্রীয় কাজে ব্যয় হচ্ছে, সরকারি পিপি, অ্যাটর্নি জেনারেল আরও টাকার দরকার, বাদী দিচ্ছে, আসামি পক্ষ দিচ্ছে। আসামি পক্ষ দিতে যদি বিলম্ব করে, আসামির পক্ষে গ্রামের বাড়ি ঘর বাড়ি সব ভাঙচুর করাও ওইখানকার নেতা দিয়ে। এবার আসামির বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন বনাই মামা খালু, যাদের যা সম্পদ আছে, আসামির জীবন বাঁচাতে হবে না, ফাঁসি হয়ে যাচ্ছে। টাকা নিয়ে আসো, ব্যাগ ভরে দাও বিচারালয়ে, কাদের কাছে? যে তোমার পক্ষে ফাইল উঁচু করে মিস্টার লর্ড বলে দাঁড়াবে। এখন রামিসার আইনজীবী হচ্ছেন আইনজীবী শিশির সাহেব, তিনি কি রাষ্ট্রপক্ষের হয়ে ওই রামিসার আইনজীবী হবে? রামিসার বাবার তো কোনো অর্থ নেই। তাহলে এখানে কি হবে? রাষ্ট্রপক্ষ আইনজীবী দাঁড় করিয়ে দেবে, এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীর পক্ষে যত ব্যয় রাষ্ট্র বহন করবে। আর এদের খরচের দিনক্ষণের আবার কবে দিন, আবার কবে দিন, আবার কবে দিন, এভাবেই চলতেই থাকবে। শিশির সাহেব তো এর আগেও মনে হয় ডুয়েটের যে বাংলাদেশ যে ইঞ্জিনিয়ারিং যে বুয়েটের যে আবরার হত্যা হয়েছিল, সেখানকার সেই ছাত্রলীগের ছেলেদের পক্ষে উনি আইনজীবী ছিলেন। তো বিশেষজ্ঞ, হ্যাঁ, সে জানে আইনের ধারা ফাঁক ফোকর কোথায় কি
অত্যন্ত আইন বিশেষজ্ঞ, উনি ফাহাদ সাহেব, আমি জানি অত্যন্ত আইন বিশেষজ্ঞ। কিন্তু আইন বিশেষজ্ঞ তো তখনই ফলাইতে পারে যখন সেই আইন বিশেষজ্ঞর আইনি প্রক্রিয়া দেওয়ার প্রয়োজন। তাহলে সেই আইনি, সে যে বড় বিশেষজ্ঞ, সব কিছু জানে, এটা প্রমাণ করতে হলে সেই ধরনের বড় ক্রাইম করতে হবে দেশের জনগণকে। মার্ডার করতে হবে, খুন করতে হবে, দিবালোকে শিশু হত্যা করতে হবে, শিশু ধর্ষণ করতে হবে। ধর্ষণ করে থেমে গেলেই চলবে না, তাকে হত্যা করতে হবে নিষ্ঠুরভাবে, এবং সেটা যত ধরনের ব্যাপকভাবে প্রচার হবে তত ধরনের, সেটা মাদক ব্যবসার মতো। কোনো মাদক, নতুন ব্যবসা, মাদক আসলে যেমন ফলাও করে প্রচার করা হয় যে এই ধরনের মাদক দেশে আসছে, পুলিশ ধরছে, আসলে ধরে না, ওটা হচ্ছে একটি সম্প্রচার। ওটা হলো মাদক সেবীদের মাঝে আর একটি সম্প্রচার। তখন সবাই খুঁজতে থাকবে এই মাদক আসছে কোথায় কোথায়, কার কাছে আছে, কার কাছে আছে, সারা দেশে তখন ব্যবসা ছড়িয়ে যাবে। এই যে ধরার নামে অপকৌশল, আইনের ভিতরে আইনি প্রক্রিয়ার নামে ব্যাপক প্রসারতা, দেশের আইনজীবী, প্রখ্যাত, বিজ্ঞ, বিশিষ্ট, সিনিয়র, সফল, প্রবীণ, বিভিন্ন বিশেষণে বিশেষিত আইনজীবীরা, এরা যদি সমস্ত আইনি প্রক্রিয়াকে, জনগণকে থামিয়ে দেয়, তাহলে এদের ভোগ বললে বিলাসিতা কীভাবে হবে, এদের সন্তানেরা বিদেশে কীভাবে ফ্ল্যাটের মালিক হবে, রাজপুত্রদের মতো বিদেশে তারা জীবনযাপন করবে? এটা তো হইতে পারে না, এটা তো হইতে দেওয়া যাবে না। অর্থাৎ ধর্ষকরা আরও ধর্ষণ করো, খুনিরা আরও খুন করো, যত ধরনের অপরাধ, অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র ব্যবসা করো, শেল্টার দেওয়ার মতো, চাঁদাবাজীরা চাঁদাবাজ করো, আধিপত্য বিস্তারকারীরা খুনি মারামারি, নিত্য নৈমিত্তিক ব্যবসার ভিতরে নিয়ে আসো, তোমাদের শেল্টার দেবার মতো আমাদের কোর্ট কাছারিগুলো উন্মুক্ত। কিসের মৃত্যুদণ্ড, কিসের কি? সব শেষে যে যদি একেবারে কোর্টও যদি রায় দিয়ে দেয়, একজন বসে আছে মহাশক্তি নিয়ে, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। হামিদ সাহেবদের মতো, সপ্পু সাহেবদের মতো যারা ছিলেন, যত বড় অপরাধেই হোক না কেন, শেষমেশ রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দেবেন। আর যদি রাষ্ট্রপতি যাওয়ার আগেই থামিয়ে দেওয়া হয়, যে কোনোভাবেই হোক, রাজনৈতিক মামলা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে তার নাম ঢুকিয়ে দিয়ে হাজার কোটি অপরাধের এক একজনের নামে 150-200 মামলা, সবই নাকি রাজনৈতিক মামলা, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, সব মামলায় রাজনৈতিক মামলা হিসাবে একসময় মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, এবং তাদেরকে জেলখানার সামনে আরও রাজনৈতিক নেতাদের সাথে সামনে নিয়ে এসে ফুলের মালা গলায় পরিয়ে দিয়ে তাদেরকে জামাই আদরে বড় বড় পদ দিয়ে অলঙ্কৃত করে সম্মানিত করা হবে। অতএব অপরাধ সংগঠিত হতেই থাকবে, জনগণ কিছুই না। জনগণ হচ্ছে সরকারের নেতিয়ে পড়া নুনুকে আরও শক্তিশালী করবার জন্য স্টাম্প ধরবে, সিল মারবে, একটি সরকার গঠন করে ছেড়ে দেবে। জনগণ হচ্ছে সরকার গঠন করবে, সরকারকে নিয়ন্ত্রণ করবে তারা, যারা অগাধ অর্থ উপার্জনের জন্য অপেক্ষায় থাকে। কে সরকার হয়ে আসছে তাদেরকে স্বাগতম জানাও, তাদেরকে শক্তিশালী করে জনগণের উপরে এমনভাবে খড়গ চাপানোর সুযোগ করে দাও, জনগণ সরকারের কথা শুনতে বাধ্য, আর সরকার আমাদের কথা শুনতে বাধ্য। শুনতে খারাপ হলেও আরও বিবেচনা করে দেখুন। আসসালামু আলাইকুম।